আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। অবরোধ ভেঙে গাজায় যাওয়ার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ইতালির 4 জন অধিকার কর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রী আব্বাস সালেহি বলেছেন, ইরান চাইলে আগে পারমাণবিক বোমা বানাতে পারত, কিন্তু তেহরান কখনো পারমাণবিক শক্তিকে অশান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করেননি। ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরো 11টি জাহাজ যাত্রা করেছে। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, এসব নৌকায় প্রায় 100 জন অধিকার কর্মী আছেন। তুরস্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে কাজ করা 2 এজেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে, প্রস্তুত থাকতে বললেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতের নির্বাচনী প্রস্তুতি শেষ দিনকে সংসদে পাঠানোর জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সমুদ ফ্লোটিলা থেকে আটক 4 অধিকার কর্মীকে ফেরত পাঠালো ইসরায়েল। অবরোধ ভেঙে গাজায় যাওয়ার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ইতালির 4 জন অধিকার কর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের 40টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এসব নৌযানে প্রায় 500 লোক ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিশ্বের 40টির বেশি দেশের অধিকার কর্মী, চিকিৎসক, সাংবাদিক ও নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন। কিছু নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় গত 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে এতে বিভিন্ন দেশ থেকে আসা অন্য নৌযানগুলো যুক্ত হয়। গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই নৌবহর বা ফ্লোটিলাতে হানা দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিনই কিছু নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। পরের দিন একটি ছাড়া অন্য সব নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। শুক্রবার সর্বশেষে নৌযান ম্যারিনেটও আটক করে ইসরায়েলি বাহিনী। আজ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্লোটিলা থেকে আটক অন্যদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে ইসরায়েলের পুলিশ জানিয়েছিল, ফ্লোটিলার 470-এর বেশি অংশগ্রহণকারীকে সামরিক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এরপর কারাগার প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলের আগে দাবি করেছিল, ফ্লোটিলার কোনো নৌযান গাজার জলসীমায় প্রবেশ করতে পারেনি, কিন্তু ফ্লোটিলার আয়োজকেরা জানিয়েছিলেন একটি নৌযান গাজার জলসীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছেন। আয়োজকরা আরো জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী আমাদের 42টি নৌযানই অবৈধভাবে আটক করেছে। তেহরান চাইলে আগেই পারমাণবিক বোমা বানাতে পারত, ইরানের মন্ত্রী। ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রী আব্বাস সালেহি বলেছেন, ইরান চাইলে আগেই পারমাণবিক বোমা বানাতে পারত, কিন্তু তেহরান কখনো পারমাণবিক শক্তিকে অশান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করেননি। শুক্রবার 3 সেপ্টেম্বর রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্প্যানিশ সংবাদপত্র এল পাইসের সঙ্গে এক সাক্ষাৎকারে সালেহি একথা জানান। তিনি জোর দিয়ে বলেন, আমাদের জন্য নৈতিক, ধর্মীয় এবং আইনি দৃষ্টিকোণ থেকে পারমাণবিক বোমা তৈরির দিকে অগ্রসর হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তার মতে, ইরান অন্য যে কোনো দেশের তুলনায় অনেকদিন ধরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষণের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। মন্ত্রী আরো বলেন, ইরান কখনো পারমাণবিক সমস্যাটিকে অশান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করেনি। যদি ইরান তা চাইতো, তাহলে কিছুক্ষণ আগেই এটি করতে পারত। ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা না করে, তাহলে কেন তারা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে? এ বিষয়ে সালেহি বলেন, আমরা পশ্চিমা বিশ্বকে বোঝাতে চেয়েছিলাম যে আমরা তা করতে সক্ষম, কিন্তু আমরা তা চাই না। দুর্ভাগ্যবশত আমাদের কণ্ঠস্বর শোনা যায়নি। তিনি আরো বলেন, উভয় পক্ষের জন্য সুযোগ তৈরি করার জন্য সংলাপের অংশ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিশদ আলোচনা করা সম্ভব হবে। যখন আমরা মাত্র 3% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তখন সংলাপ চলছিল, কিন্তু এখন এটিকে সর্বোচ্চ বলে মনে করা হয়েছিল এবং কেউ আমাদের আরো ভালো শর্ত দেয়নি। গাজা অভিমুখে যাচ্ছে আরো 11টি জাহাজ। ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরো 11টি জাহাজ যাত্রা করেছে। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি জানিয়েছে, এসব নৌকায় প্রায় 100 জন অধিকার কর্মী আছেন। 15 বছরের সমুদ্র অভিযানের অভিজ্ঞতা আছে এফএফসির। এর আগে এফএফসি মাদলিন ও হান্দালা ফ্লোটিলায় অংশ নিয়েছিল। এবার অবরোধ ভাঙতে এফএফসি ব্যবহারিক পরামর্শ, দিক নির্দেশনা ও প্রক্রিয়াগত সহায়তা দিচ্ছে। এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে, 30 সেপ্টেম্বর কনসায়েন্স নামের
জাহাজ আরো 8টি নৌকা নিয়ে যাত্রা শুরু করেছে। তাদের সঙ্গে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী নৌবহর 1000 ম্যাডলিনস টু গাজা যোগ দিয়েছে। এই বহরে রয়েছে 2টি নৌকা। একসঙ্গে 2টি দল 11টি জাহাজের বহর নিয়ে গাজা অভিমুখে ছুটে চলেছে। বাংলাদেশ থেকে অংশ নেওয়া ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম এই বহরে থাকা কনসায়েন্স নামের জাহাজটিতে আছেন। এসব নৌযানের লাইভ ট্র্যাকিং এই লিঙ্কে দেখা যাচ্ছে। কোয়ালিশনের তথ্য অনুযায়ী নৌযানগুলো বর্তমান ক্রিট দ্বীপের উপকূলের অবস্থান করছে এবং এতে প্রায় 100 জন যাত্রী আছেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, কনসায়েন্স নামের জাহাজটিতে 25টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী আছেন। তুরস্কে মোসাদের 2 গুপ্তচর গ্রেপ্তার। তুরস্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে কাজ করা 2 এজেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। ইস্তাম্বুলে পরিচালিত এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করেছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT ইস্তাম্বুল, প্রধান প্রসিকিউটরের কার্যালয় এবং পুলিশি বিভাগের সন্ত্রাস বিরোধী শাখা। গ্রেপ্তারের 2 জনের মধ্যে একজন আইনজীবী তগরুল হান ডিপ। তিনি মোসাদের হয়ে কাজ করা গুপ্তচরদের কাছে গোপন তথ্য বিক্রি করেছিলেন বলে অভিযোগ। অপরজন সেরকান সরাসরি মোসাদের হয়ে কাজ করতেন এমন প্রমাণ সহ তাকে আটক করা হয়েছে। তুরস্কের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, দীর্ঘ নজরদারি ও তথ্য সংগ্রহের পর এই অভিযান চালানো হয়। এর মাধ্যমে দেশের ভেতরে বিদেশি গুপ্তচর বৃত্তি ও তথ্য গোপন ফাঁস রোধে বড় ধরনের সাফল্য এসেছে। তদন্ত এখনো চলছে। কর্তৃপক্ষ বলছে, মোসাদের বিস্তৃত নেটওয়ার্ক খুঁজে বের করা এবং ভবিষ্যতে এ ধরনের তথ্য ফাঁস বন্ধ করাই এর লক্ষ্য। মানচিত্র থেকে মুছে ফেলা হবে, প্রস্তুত থাকতে বললেন ভারতের সেনাপ্রধান। পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করা নইলে ভৌগোলিক উপস্থিত হারাতে হবে। শুক্রবার 3 সেপ্টেম্বর এক প্রতিবেদনে NDTV জানিয়েছেন, রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে দ্বিবেদী এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অপারেশন সিঁদুর 1-0 আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার আমরা তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা ভূগোল তার স্থান ধরে রাখতে চায় কিনা। যদি পাকিস্তান ভূগোলে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। NDTVর প্রতিবেদন অনুসারে শীর্ষ জেনারেল শুধু হুঁশিয়ারি দেননি, সৈন্যদের প্রস্তুত থাকতেও বলেছেন। তিনি বলেন, ঈশ্বরের ইচ্ছা হলো তোমরা শিগগিরই একটি সুযোগ পাবে, শুভকামনা। NDTV উল্লেখ করেছে, দ্বিবেদীর এই হুঁশিয়ারি এয়ার চিফ মার্শাল AP সিং এর আগের দিনের মন্তব্যের পরই এলো। জামায়াতের নির্বাচনী প্রস্তুতি শেষ, গোলাম পরোয়ার। জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দিনকে সংসদে পাঠানোর জন্যই এখন সবচেয়ে উপযুক্ত সময়। যারা একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সবাইকে এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে। আমিরে জামায়াত বলেছেন, মুসলমানদের সামনে 54 বছরের মধ্যে ইসলামী আন্দোলনের শক্তিকে পার্লামেন্টে নেওয়ার এমন অবারিত সুযোগ অতীতে আর কোনোদিন আসেনি, ভবিষ্যতেও আসবে কিনা জানি না। ফ্যাসিস্ট আমাদের গর্তে ঢোকাতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদের গর্তে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আসনে বসিয়েছে। শুক্রবার বেলা 11:30টার দিকে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের 300 আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে। জামায়াতের প্রতিটি কর্মীকে এখন নির্বাচনে মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করতে হবে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সংগঠন যখন যাকে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার ব্যাপারে আমাদের মানসিকতা তৈরি করতে হবে।